Go to hell. La la la. Go to hell. La 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 la. Go to hell. La 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 la. La 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 la. La 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 la. পরপর খুন হয়ে যাচ্ছে শহরের সুন্দরীরা। কে এই সিরিয়াল কিলার? আজকে গল্প স্বল্পের নিবেদন শ্রীমতী রিয়া মিত্রের লেখা 4-4। লেখিকা 1989 সালে কুচবিহার জেলার মেখলিগঞ্জে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি কলকাতার দমদম ক্যান্টনমেন্ট নিবাসী। তার লেখা বেশ কিছু গল্প ইতিমধ্যেই ইউটিউবের বিভিন্ন চ্যানেলে পরিবেশিত হয়েছে, এছাড়াও প্রকাশিত হয়েছে অনলাইন ম্যাগাজিনে। লেখিকাকে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্প পাঠে আমি বিদিশা ও গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে পথিক, শ্রীতমা, ইরাবতী ও সৌরভ। আজকের গল্প 4-4। নিশার নরম উন্মুক্ত পিঠটায় আলতো করে চুমু খেতে খেতে পেছন থেকে ওকে জড়িয়ে ধরল দানিয়েল। ওর আদরে নিশা যেন নরম বিছানাটার মধ্যে আরও ডুবে যেতে লাগল। নিশার শরীর ওর আহ্বানে সাড়া দিয়ে উঠল। ওর দিকে ফিরে ওকে জড়িয়ে ধরে আদুরে গলায় নিশা বলল, কটা বাজে গো? নিশার শরীরের গভীরে প্রবেশ করতে করতে দানিয়েল বলল, 4:45। ঘুমাওনি? আর কতবার আদর করবে? অপেক্ষা করছিলাম। অপেক্ষা কিসের? তোমার। নিশার ঠোঁট থেকে নিজের ঠোঁটটা সরিয়ে নিয়ে দানিয়েল ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, So, are you happy now? খুব। Then, 1 minute. Then get ready, darling. কোথায় যাব? কোথায় যাবে? 1 মিনিট, হ্যাঁ? 1, 2, 3. Here you go. দানিয়েল আচমকা নিশার দিকে ঘুরে ওর গলার নলি বরাবর হালকা করে ধারালো ছুরিটা টেনে দিল। তারপর নিশার বিস্ফারিত চোখ দুটো বাঁ হাত দিয়ে বন্ধ করে দিয়ে নিশার গালে একটা চুমু খেয়ে বলল, Go to hell. La la la. Go to hell. La 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 la. Go to hell. বলে নিজের মনে বাচ্চা ছেলের মতন ফিকফিক করে সরল হাসি হেসে বলল, It's already 4. 4 বাজে যে। হ্যালো। সকালবেলার ঘুমটা ভাঙল সিরিনের ফোনে। সিরিন ফোনের ওপাশ থেকে বেশ রেগে চিৎকার করে বলল, তুই এখনো ঘুমিয়ে আছিস ক্যারি? তুই কি রেডি হয়েছিস এখনো? আরে তুই রেডি হলে দেখবি আমি ঠিক পৌঁছে যাব। নো টেনশন। সে আমি কিছু জানি না। আমি জাস্ট এক্ষুনি স্নান করতে ঢুকবো। বেরিয়ে যদি তোকে না দেখতে পাই তবে তুই শেষ আজকে। ও তাহলে তো অনেক দেরি। তোর মেকআপ শেষ হওয়া অবধি আমি ঠিক পৌঁছে যাবো, দেখিস। ইউ লেজি বুল, এক্ষুনি উঠবি আর রেডি হয়ে আসবি। আরে ওকে 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 মেরি মা, ইংরেজিতে গালাগালি দেওয়া ছাড়, ফোনটা রাখ, আমি এক্ষুনি আসছি।
কলিং বেল বাজাতেই দরজা খুললেন সিরিনের মা। গ্যারি একগাল হেসে বলল, সুপ্রভাত কাকিমা। শিরিন রেডি? শ্যাম্পু করেছে, চুল শুকোচ্ছে বোধহয়। আমি রান্না বসিয়ে এসেছি, পুড়ে যাবে একদম। তুই দেখ না ওর ঘরে গিয়ে। গ্যারি সিরিনের ঘরে গিয়ে সোফার ওপর ধপ করে বসে পড়ল। তাহলে দেখ, এখনো রেডি হতে পারিসনি কিন্তু। সিরিন আয়না দিয়ে পিছনের সোফায় বসা গ্যারির দিকে তাকিয়ে বলল, 2 মিনিট, লিপস্টিকটা লাগালেই তো হয়ে যাবে। বলে গাঢ় লাল রঙের লিপস্টিকটা ঠোঁটে ঘষে নিল। মাইন্ড ব্লোয়িং। ওফ, রেড হট। সিরিন চোখ বড় বড় করে গ্যারির দিকে তাকিয়ে বলল, তোর বউকেও এরকম রেড হট বিয়েতে গিফট করব, রে গেরু। চল তো, শো শুরু হয়ে যাবে এবারে বেরিয়ে পড়া যাক। I love you, June. I really love you. কথাগুলো বলে জুনের উত্তরের অপেক্ষায় রইল দানিশ। জুন ফোনের উপরান্ত থেকে বলল, শুধু মুখের কথায় চিড়ে ভিজবে না স্যার, কাল কিন্তু আমার গিফট চাই। গিফট? হ্যাঁ ডার্লিং, তোমার জন্য কাল সারপ্রাইজ বার্থডে গিফট তো থাকছেই। সত্যি? ট্রাস্ট মি, এবারে 4 জুলাই তোমার জীবনের সব থেকে স্মরণীয় দিন হয়ে থাকবে। লাভ ইউ সো মাচ দানিশ। আচ্ছা, শুধু কথাই বলবে নাকি দরজাটাও খুলবে? মানে তুমি কোথায়? একদম তোমার দরজার বাইরে, ওয়েটিং ফর ইউ। সে কি? জুন তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে বাইরে দানিশকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। দানিশ ওর দিকে তাকিয়ে হেসে বলল, জন্মদিনের সারপ্রাইজটা নিজে হাতে না এসে দিলে কি মনে হয় কোনো? কি বলো? দূরের গির্জার ঘড়িতে ঢং ঢং করে রাত 12টা বাজল। দানিশ জুনের দিকে তাকিয়ে বলল, And I'm on time. Happy birthday, darling. জুন আনন্দে আত্মহারা হয়ে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই And before it's late, just a minute. দানিশ ওর হাতের ধারালো ছুরিটা জুনের গলার নলি বরাবর টেনে দিল। It's done. Goodbye, darling. Goodbye. One last kiss for you. Because it's 4th July, darling. Goodbye. La 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 la. বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। মনটা বিশেষ ভালো নেই সিরিনের। মন থেকে কোনো সুর আসছে না। বিক্ষিপ্তভাবে পিয়ানোর ওপর দিয়ে হাতের আঙুলগুলো খেলা করছে। কিছুক্ষণ আগেই ভীষণ ঝগড়া হয়েছে অরণ্যর সঙ্গে। ছলছল চোখে বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে পিয়ানোয় অবিন্যস্ত সুর তুলছে। ফোনটা আসতেই চমকে উঠল সে। পিয়ানো বাজানো থামিয়ে টুল থেকে উঠে ফোনটা নিতেই স্ক্রিনে দেখল অরণ্যর নাম জ্বলজ্বল করছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে অরণ্য বলল, হ্যালো, ঘুমিয়ে পড়েছিলে? তবে কি করছিলে? কিচ্ছু না। এখনো রাগ করে আছো? সিরিন চুপ করে রইল।
অরণ্য একটু থেমে বলল, আই এম সরি শিরিন, রিয়েলি সরি। তুমি তো জানো শিরিন, তোমাকে আমি কতটা ভালোবাসি। মাথা গরম হয়ে গেলে তোমার উপর একটু চেঁচিয়ে ফেলি ঠিকই, কিন্তু আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। একটু? অরণ্য বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা একটু নয়, অনেকটাই চেঁচিয়ে ফেলেছি, কিন্তু আমি তো ক্ষমা চাইছি। আমিও তো তোমাকে ক্ষমা করতে চাইছি গো, কিন্তু পারছি না তো কিছুতেই। আমার সব ফ্রেন্ডদের সামনে তুমি যেভাবে আমার উপর চেঁচিয়ে উঠেছ আজ, তারপর আমার আর কিচ্ছু বলার নেই তোমায়। হ্যাঁ জানি শিরিন, কিন্তু কি করব বলো তো? আমি তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ হয়ে পড়েছি। গ্যারির সঙ্গে আমি তোমাকে কিছুতেই সহ্য করতে পারি না। তোমাকে তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তোমার আর আমার মাঝখানে যে আসবে তাকে আমি শেষও করে দিতে পারি। উফ, এই মারামারি চেঁচামেচি শেষ করা, এগুলো ছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নেই? অরণ্য চুপ করে থাকলো। শিরিন বলে চলল, শোনো অরণ্য, তুমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছো না। রিভু, গ্যারি, পিয়া, তুলি আর আমরা না সবাই ছোটবেলার বন্ধু। একই পাড়ায় থাকি, একই সঙ্গে বড় হয়েছি। বন্ধুত্ব আর প্রেমের সম্পর্কের মধ্যে না তফাৎটা বুঝতে শেখো। দিন দিন তুমি একটা সাইকো হয়ে যাচ্ছ, সম্পর্কের গুরুত্বই বুঝতে পারছো না। আমার কেন জানি মনে হয় গ্যারির তোমার উপর ওর কোনো দুর্বলতা আছে। আচ্ছা, তর্কের খাতিরে তোমার কথাই মেনে নিলাম, কিন্তু আমি তো ওকে বন্ধু ছাড়া আর কিছু ভাবি না। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। তুমি কি আমার ভালোবাসাকেও বিশ্বাস করো না? অরণ্য এবার আকুলভাবে বলল, আচ্ছা সরি, সরি বাবা, সরি। আর কখনো হবে না এমন, প্রমিস। অরণ্য, এত নিরাপত্তাহীনতায় ভুগো না প্লিজ। গ্যারি অনেক ছোটবেলাতেই ওর বাবা মা দুজনকেই হারিয়েছে, তাই আমরা সব বন্ধুরাই ওকে একটু বেশি আগলে রাখি। কিন্তু সেটা আমাদের বন্ধুত্বের অধিকার ছাড়া আর তো কিছু নয়। আচ্ছা বাবা, আচ্ছা, আর কত বকবে? ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। এই এই রোমান্টিক ওয়েদারে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। তাই তাহলে চলে এসো। এখন যেতে পারলে তো চলেই যেতাম, তা আর পারছি কোথায়। কালকে দেখা করবে? কালকে কখন? বিকেলে হবে না, সকালে দেখা করতে পারি। কেন? বিকেলে কোথায় যাবে? ওই গ্যারি, রিভু ওদের ব্যান্ডের শো তো কালকে, সেখানেই যাব আমরা সবাই। ও ও ওকে, সকালেই তাহলে দেবীর দর্শন করে নেব। ওকে, বাই হিংসুটে। টেবিলের ওপর ফোনটা বেজেই চলেছে। সেদিকে না তাকিয়ে গিটারের ধুনের দিকে মনোনিবেশ করছে গ্যারি। ও জানে এতবার কে ফোন করছে। ফোন না ধরা সত্ত্বেও অনবরত রিং করতে পারে একজনই। ছোট থেকে ওকে দেখে আসছে। ওর প্রতিটা হাবভাব চাল চলন গ্যারির মুখস্থ। কখন কি করতে পারে বা কখন কি ভাবছে সেটা সবই বোঝে গ্যারি। উফ, ক্রমাগত বেজে যাচ্ছে ফোনটা। বিরক্ত হয়ে গিটারটা ধাক্কা মেরে একপাশে সরিয়ে দিয়ে উঠে গিয়ে টেবিলের ওপরে থাকা ফোনটা ধরল গ্যারি। হ্যালো। ওপাশ থেকে শিরিন চেঁচিয়ে বলল, কি রে হনুমান, ফোনটা ধরছিস না কেন রে? এমনি ব্যস্ত ছিলাম। কি এমন রাজকার্যে ব্যস্ত ছিলিস তুই? সুর তৈরি করছিলাম। হ্যাঁ তো, সেই জন্য আমার ফোন ধরতে পারছিস না? শোন, তুই আমাকে না বেশি শেখাতে আসিস না, বুঝলি? তুই যেমন আমাকে হাড়ে হাড়ে চিনিস, আমিও কিন্তু তোকে শিরায় শিরায় চিনি, এই বলে রাখলাম। ভুলে যাস না, আমি কিন্তু তোর চাড্ডি বাড্ডি। শিরিন আরও কিছু বলতে যাচ্ছিল, ওকে থামিয়ে দিয়ে গ্যারি বলল, আরে মেলা ভাট বকিস না তো, কাজের কথা বল। কেন ফোন করেছিস কেন হঠাৎ করে? বলছি না ব্যস্ত আছি, আমার হাতে সেরকম সময় নেই। হ্যাঁ হ্যাঁ যা, বেশি ঘ্যাম দেখাতে হবে না তোকে। দরকারেই তো ফোন করেছি। তোর সঙ্গে ভাট বকার টাইম আছে নাকি আমার? যাই হোক, আজকে কখন বেরোচ্ছিস বলে দে তো, আমাকে তো সেই হিসেবে রেডি হতে হবে নাকি? গ্যারি অবাক হয়ে বলল, রেডি হবি মানে? তুই যাবি নাকি? আমি যাব না মানে? তোদের শো হয়েছে
না, সেরকম হয়নি, কিন্তু অরণ্য। কি অরণ্য কি? না, কিছু না, থাক। শোন, আমি কোথায় যাব, কি কখন যাব, সেটা অরণ্য ঠিক করবে না। না, আমার জন্যে শুধু শুধু তোদের মধ্যে অশান্তি করিস না, প্লিজ প্লিজ। এটা ভালো লাগে না আমার। এই তুই চুপ কর তো, যেটা বুঝিস না সেটা নিয়ে বেশি কথা বলিস না। তুই এখনো অরণ্যকে ঠিক মতো চিনিসই না, তাই এসব ভাট বকছিস। এই নে, অরণ্যের সাথে কথা বলে দেখ। সিরিন ওপাশে ফোনটা অরণ্যকে দিতেই অরণ্য হেসে বলল, হে গ্যারি, বেস্ট অফ লাক ব্রো। আজকের শো তোমাদের দারুণ হবে। আর আমার আচরণের জন্য সরি ইয়ার, সরি, রিয়েলি সরি। প্লিজ কিছু মনে করো না। আসলে শিরিনকে একটু বেশি ভালোবাসি তো, তাই মাঝে মধ্যে ওকে নিয়ে একটু পজিটিভ হয়ে পড়ি। তোমার গার্লফ্রেন্ড হলে তুমিও একটু একটু এরকম করবে, আমি নিশ্চিত। কিন্তু আমি তোমাদের বন্ধুত্বের মাঝে সত্যি আর ঢুকতে চাই না। সরি, রিয়েলি সরি। গ্যারি একটা লম্বা ধোঁয়া ছেড়ে বলল, না 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 না, ইটস ওকে, ইটস ওকে। আমরা কোনো বন্ধুই কিছু মনে করিনি। তোমরা ঝগড়া করো না। তোমরা দুজনে খুশি থাকলেই আমাদের ভালো লাগবে। ওপাশে অরণ্যর হাত থেকে ফোনটা নিয়ে সিরিন বলল, হয়েছে হয়েছে, আর ডায়লগ দিতে হবে না। কখন বেরোবি বল? এই 5টা নাগাদ। ওকে, আমি ঠিক সময় পৌঁছে যাব। কিন্তু লিপস্টিক ঘষতে ঘষতে আর বেশি দেরি করিস না কিন্তু। গালাগালিটা তোকে গিয়ে দিচ্ছি হনুমান। ফোনটা রেখে গ্যারি বারান্দায় এসে দাঁড়ালো। সিগারেটে একটা টান দিয়ে দূরের উঁচু উঁচু বিল্ডিংগুলোর দিকে তাকালো। দুপুরের নিঝুম নিঃসঙ্গতা আকাশ জুড়ে কালো মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে। বিকেলে বৃষ্টি হতে পারে। ছোট থেকে একই পাড়ায় ওরা 5 জন বড় হয়েছে। ওরা 5 জন মানে গ্যারি, সিরিন, রিভু, তুলি আর পিয়া। জ্ঞান হওয়ার আগেই ও অ্যাক্সিডেন্টে বাবা ও মা দুজনকেই হারিয়েছে। ছোট থেকেই দিদার কাছে মানুষ। পৃথিবীতে এই একজনই আছে যে ওকে ঠিক মতন পুরোপুরি বুঝতে পারে, আর সিরিন। নিজের মনেই নিজেকে প্রশ্ন করে গ্যারি। সিরিনও বোঝে, কিন্তু মুখে প্রকাশ করে না। মেয়েরা বোঝে না এমনটা হতেই পারে না, শুধু না বোঝার ভান করে থাকে বা চেঁচামেচি করে গুরুত্বপূর্ণ বোঝার জায়গাটা উড়িয়ে দিতে থাকে। ছোট থেকে ওর যে সিরিনের প্রতি একটা আলাদা টান রয়েছে সেটা সিরিন নিশ্চয়ই বোঝে। আর সিরিনও যে এই অনাথ ছেলেটাকে নিজের স্বভাবসুলভ মাতৃত্ব দিয়ে আগলে রাখে সেটাও গ্যারি ভালোই বোঝে। সব মেয়ের মধ্যেই বোধহয় এরকম একটা মা মা ভাব কাজ করে, তবে ওর প্রতি সিরিনের এই ব্যাপারটা একটু বেশি মনে হয়। এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি তার থেকে কিছু বেশি, নাকি ভালোবাসা? সেটা ওরা কেউই জানে না। পৃথিবীতে এরকম কত সম্পর্ক রয়েছে যার নাম দিতে গেলে মানুষ খুব চিন্তা ও মুশকিলে পড়ে। এই সম্পর্কটাও অনেকটা সেরকম ওদের দুজনের কাছেই। তবে ভালোবাসা বোধহয় নয়, কোনো একটা নাম না জানা সম্পর্কের বাঁধনে একে অপরকে আগলে রাখা। নয়তো সিরিন অরণ্যকে ভালোবাসতে পারত না, ওর কাছেই আসতো না। আবার গ্যারিরও যে ওদের ভালোবাসায় খুব একটা আপত্তি রয়েছে বা হিংসা করে তাও তো নয়। এই আগলে রাখা ছোট থেকেই ওদের মধ্যে সহজাতভাবে চলে এসেছে, যেন পূর্বজন্মের থেকে পরিচিত। দুজনের স্কুল কলেজ সব কিছুই আলাদা। ছোটবেলায় গ্যারি আগে ছুটি হলে বা সিরিনের আগে ছুটি হলে দুজনেই একে অপরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। সেই অপেক্ষা এখনও রয়েছে। তবে অরণ্য আসার পর সিরিনের সে অপেক্ষা বোধহয় ভাগ হয়ে গেছে। গ্যারির তো তা হয়নি। যদিও গ্যারির সব গার্লফ্রেন্ডের ঠিকুজি কুষ্টি সব নিয়ে রেখেছে সিরিন। গ্যারিকে কখনো খুঁজে না পেলে মেয়েগুলোর কপালে চরম দুঃখ আছে। ভাবতেই নিজের মনে হেসে উঠল গ্যারি। কলিং বেল বাজতেই চিন্তার রেশটা কেটে গেল গ্যারির। দরজা খুলে রিভু আর পিয়া ঢুকলো। রিভু গ্যারির দিকে তাকিয়ে ওর ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, কিরে বস, গাড়ে এখনো খালে গায়ে বসে আছিস, ঘুরে বেড়াচ্ছিস? কি বেরোবে না?
শিরিনের জন্য ওয়েট করছি। পিয়া অবাক হয়ে বলল, মানে সিরিন যাবে নাকি? হ্যাঁ যাবে, তুলির সঙ্গে আসবে বোধহয়। আর অরণ্য? মানে অরণ্য কিছু বলবে না? কি জানি, ওদের ব্যাপারটা ওদেরকেই সর্ট আউট করতে দে, আমাদের ঢুকে কোনো কাজ নেই। সিরিন যে আসবে কে বললো তোকে? শিরিনই ফোন করে বলেছিল, সঙ্গে অরণ্যও ছিল, আবার ফোন করে সব সরি টরি বলছিল। সেদিন অরণ্য যা করলো আমাদের সকলের সামনে, তারপরেও। রিভু ওকে থামিয়ে দিয়ে বলল, আসলে মনে হয় অরণ্য সেদিন সিরিনকে নিয়ে একটু পজিটিভ হয়ে পড়েছিল, পরে হয়তো নিজের ভুলটা বুঝতে পারা যায়, তাই এরকম করে বলছে। ওদের কথার মাঝখানেই গ্যারির দিদা এসে সামনে দাঁড়ালো। রিভুর কথা শুনে বলল, কি হয়েছে রে? তোরা থামবি? না দিদুন, কিচ্ছু হয়নি, তুমি যাও। তুই থাম, আমি বলছি দিদুনকে। দিদুন, সেদিন যে আমাদের শো ছিল না, সেই দিনের ঘটনা। গ্যারির দিদুন অবাক হয়ে বলল, গ্যারি তো কিছু বলেনি। পিয়া বলে চলল, সেদিন আমাদের শোয়ে অরণ্যও এসেছিল। সিরিন পৌঁছানোর আগেই ও সেখানে পৌঁছে গিয়েছিল। শো শুরু হওয়ার আগে যখন সিরিন আর গ্যারি একসঙ্গে ঢুকলো, তখন কেন জানি না ওদের দেখে হঠাৎ অরণ্য সিরিনের ওপর চেঁচিয়ে উঠল যে ও এতক্ষণ ধরে সিরিনের জন্য অপেক্ষা করছে, আর সিরিন নাকি গ্যারির সঙ্গে ঘুরে বেরিয়ে এত দেরি করে এসেছে বলে আমাদের সকলের সামনেই সিরিনের সঙ্গে ভীষণ ঝগড়াঝাটি করে চলে গেল। সিরিন ওকে যতই বোঝানোর চেষ্টা করে ততই ও রেগে যেতে থাকে। গ্যারিকে নিয়ে যে ওর কী ভীষণ প্রবলেম কি জানি বাবা। আরে আচ্ছা, অনেক হয়েছে। দিদুন খেতে দাও তো, গাড়ি এসে পড়বে একটু পরে। আহা, ছেলে মানুষ তোরা, কেউ কারুর ওপর অত রাগ করে থাকিস না। তোমার সঙ্গে কথা বলার পর থেকেই জানি না নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছি না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আইভান। কথাগুলো বলে ফোনের মধ্যে চুমু খেলো টিনা। ফোনের ওপার থেকে হো হো করে হেসে উঠল আইভান। তোমার জন্য আমি সব সময় রেডি। কবে দেখা করবে বলো? আমি খুব তাড়াতাড়ি ফিরছি দেশে, তারপরেই দেখা করব। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। এবার শুধুমাত্র তোমার জন্য ফিরছি, তোমার সঙ্গে দেখা করব বলে। তাই? তুমি এবার আসলে তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো আমার সঙ্গে কাটাবে। আচ্ছা, একটা কথা বলি, ওখানে গিয়ে তোমার এখানকার কথা মনে পড়তো না? মনে পড়ে একটু আধটু, তবে এখানেই বেটার রয়েছি। আর ওখানে যখন যাই তখনও খুব এনজয় করি বিভিন্ন পার্টনারদের সঙ্গে। যাক, অন্তত আমার জন্য দেশে ফিরবে শুনে ভালো লাগছে। তাড়াতাড়ি এসো, দিন গুনছি। খুব তাড়াতাড়ি আসছি। গাড়িতে পাশাপাশি বসে সিরিন আর চোখে গ্যারির দিকে তাকাচ্ছে। গ্যারি ওর দিকে তাকিয়ে বলল, আর চোখে দেখছিস কেন? যা বলার সরাসরি বল না। না, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু। এই তো শুরু হলো কনভেন্টের ইংরেজি কপচানো। যা বলবি তাড়াতাড়ি বল, বাংলায় বল। উফ, রেগে যাচ্ছিস কেন? আমি তো অরণ্যর হয়ে তোর কাছে ক্ষমা চাইছিলাম। আরে বাবা, বলছি তো এমন কিছু হয়নি যে তার জন্য তোদের দুজনকে একসাথে মিলে আমার কাছে ক্ষমা চাইতে হবে। ইটস ওকে। ভালোবাসলে এরকম একটু হয়, এরকম একটু অধিকার বোধ জন্মায়, তার জন্য এতটা ইতস্তত করার কোনো প্রয়োজন নেই। গ্যারি থামতেই রিভু বলল, গ্যারি তো ঠিকই বলছে। আরে সিরিন, চাপ নিস না, আমরা তো সকল ছোটবেলাকার বন্ধু না, একে অপরের সমস্যাটা না বুঝলে কি করে হবে বল। সিরিন আমতা আমতা করে বলল, না মানে ও এত চেঁচিয়ে ফেলেছিল না তোদের সামনে সেদিন, ইনডাইরেক্টলি তোদেরও তো খুব অপমান করেছে না ও, তাই। শোন, তোরা দুজন একসাথে ভালো থাকলেই হলো।
ওসব ওসব কোনো ব্যাপার না। বাই দ্য ওয়ে, ওর থেকে অনেক বেশি অপমান তুই আমায় সারা জীবন সারাক্ষণ করে চলেছিস, বুঝলে? হনুমান একটা। 3 তারিখ আসছি আইভান। পরদিন তুমি আমার ফ্ল্যাটে চলে এসো, জমিয়ে পার্টি করা যাবে। অনলি ইউ অ্যান্ড মি। Oh great, oh great, the fourth. মানে? আইভান নিজেকে সামলে নিয়ে বলল, না না না, মানে তুমি 3 তারিখে আসছো, আর তার ঠিক পরদিন মানে 4 তারিখে আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে। মানে তোমাকে অ্যাট লাস্ট এত কাছ থেকে আমি পেতে চলেছি। হ্যাঁ, আমিও অপেক্ষা করছি তোমার আইভান। দরজা খুলতেই সিরিন ঘরের ভেতর হন্তদন্ত হয়ে ঢুকল। গ্যারির দিদুন অবাক হয়ে বলল, কি হয়েছে রে শিরিন? সিরিন গ্যারির ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে গ্যারিকে দেখতে না পেয়ে বলল, দিদুন, গ্যারি কোথায়? জানি না তো কোথায় বেরিয়েছে, বলে যায়নি। কিন্তু কি হয়েছে বলবি তো? এত বিধ্বস্ত লাগছে কেন তোকে? পরে বলবো খন তোমাকে। গ্যারি আসলে আমার বাড়িতে একটু যেতে বলবে, বা আমাকে একটা ফোন করলেও হবে। ঠিক আছে, তুই অপেক্ষা কর না। না, আমি চলে যাচ্ছি গো। ওকে না খুব দরকার, ওকে কিন্তু বলো দিদুন। গ্লাসে রেড ওয়াইন ঢেলে আইভানের দিকে এগিয়ে দিল টিনা। নেশাতুর চোখে তাকিয়ে বলল, ডু ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড? যদি গার্লফ্রেন্ড থাকেও বা, তাহলে কি তোমার আমার সম্পর্কের ডায়নামিক্স কিছু চেঞ্জ হবে? কিছু এসে চাইবে? না, আমি শুধু তোমাকে চাই। আমার সব বেড পার্টনারদেরই গার্লফ্রেন্ড আছে, তাতে কিছু যায় আসে না। আচ্ছা, এই যে তোমার মাল্টিপল বেড পার্টনার্স, তোমার কখনো মনে হয়নি তুমি নিজে একজন মেয়ে হয়ে অন্য মেয়েদের লাইফটা নষ্ট করছো? ওর কথা শুনে হো হো করে হেসে উঠল টিনা। তারপর আইভানের ডান পায়ের ওপর বসে ওর গলা জড়িয়ে ধরে বলল, যে ছেলেরা নিজেরাই নিজেদের ভালোবাসাকে বিট্রে করতে পারে, সেখানে আমার দোষটা কোথায়? আর তার থেকেও বড় কথা, এতে আমি দোষের কিছু দেখি না। লাইফ ইজ ফুল অফ এনজয়মেন্ট। যেভাবে চাও খুশি থাকো। ওকে, কাম টু মি। আইভানের ঘুমটা ভাঙতেই দেখল রাত 10টা বাজে। নেশার ঘোরে ঘুমিয়ে পড়েছিল সে। টিনার মিষ্টি গলার সুরে চমক ভাঙল। প্যান্টের পকেটে কি আজকাল চুরি টুরি নিয়ে ঘোরা হয় নাকি? ওটা আরে ছোট থেকে সবসময় আমার পকেটে থাকে। ডোন্ট টাচ ইট। রেখে দাও। টিনা পকেটে ছুরিটা রাখতে রাখতে মুখ টিপে হেসে বলল, আমি তো ভাবলাম আমাকে খুন করতে চাও বুঝি। আইভান উঠে এসে ওকে জড়িয়ে ধরে বলল, নাও কাম টু মি। কি যে বলো, আজকের দিনটা কোথায় আমরা স্মরণীয় করে রাখবো তা না, যত সব ভুলভাল চিন্তাধারা তোমার মাথায় আসছে। টিনা আইভানের পেশিবহুল বুকে আঁকা লাভ ট্যাটুটায় হাত বুলিয়ে বলল, বাইরে খুব বৃষ্টি নেমেছে, আজ রাতটা এখানেই থেকে যাও, আমি ডিনার রেডি করছি। না, আজ রাতে থাকতে পারবো না, খুব জরুরি কাজে যেতে হবে। কিন্তু তোমার সঙ্গে ডিনার করে আর একটু সময় কাটিয়ে তারপর যাব। টিনা কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই ওর ফোনটা বেজে উঠল। হাই বাবু। এই তো 2 দিন হলো এসেছি। হ্যাঁ, চলে এসো আজ রাতেই। হ্যাঁ, আমি একদম একা থাকবো।
ওকে, বাই। আইভান উঠে টিনার সামনে গিয়ে বলল, So who's that? Another bed partner? কাইন্ড অফ জেলাস? Jealous? না না, একেবারেই না। But 1 minute. বাস বাস, এই কাজটাই তোমার করা উচিত ছিল না ডার্লিং, এই কাজটাই তোমার করা উচিত ছিল না। Goodbye. La 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 la. Goodbye. 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 La 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 la. মাথার হুডটা তুলে দিয়ে জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল আইভান। বাইরে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। বাবা মা সকলেই আজ দেশের বাড়িতে ঘুরতে গেছে। সিরিন যায়নি, বা বলা ভালো সে যেতে পারেনি কিছুতেই। এই মুহূর্তে কোথাও ঘুরতে গিয়ে হইহল্লা করার মতন মনের অবস্থা তার নেই। কিন্তু কাকে বোঝাবে তার মনের অবস্থা? একমাত্র গ্যারি ছাড়া কেউ বুঝবে না। গ্যারির থেকে ভালো আর কেউ বুঝতেই পারে না ওকে। পিয়ানোর ওপর দিয়ে উদ্ভ্রান্তের মতন অবিন্যস্ত আঙুল চালাচ্ছে সে। মনে হচ্ছে পিয়ানোর সব করুণ সুরগুলো, ওর মনের সব কষ্টগুলো যদি নিংড়ে বের করে নিতে পারত। কতক্ষণ এই সুরের ঘোরে ছিল নিজেও জানে না সে। চমকে উঠল গ্যারির গলার আওয়াজে। রে, বাড়ির সবাই কোথায়? মেন দরজাটা হাঁ করে খুলে রেখেছিস কেন? পিয়ানোর থেকে মুখ তুলে ওর দিকে রক্তাভ দৃষ্টিতে তাকালো সিরিন। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, তুই এত রাতে পুরো ভিজে গেছিস তো, ছাতা নিয়ে বেরোতে পারিসনি? গ্যারি নিজের জ্যাকেটটা খুলে ফেলে সোফায় বসে বলল, হ্যাঁ, আমি বাড়ি ঢুকতেই তো দিদুন বলল যে তুই নাকি আমাকে আর্জেন্টলি যেতে বলেছিস, তাই চলে এলাম। হ্যাঁ, তো কাল সকালে আসলেও তো হতো। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এত রাতে আসার কি দরকার ছিল? দাঁড়া, টাওয়েলটা দিই, নয়তো আবার ঠান্ডা লেগে যাবে তোর। দিদুন বলল তুই নাকি খুব আপসেট, তাই বাড়ি ঢুকেই শুনেই চলে এলাম। জানি তুই খুব বিপদে না পড়লে ওরমভাবে আমার কাছে যাবি না, আর সেটা আমি শুনলাম আর বুঝতে পারলাম। তখন না এসে বাড়িতে কি করে বসে থাকি বল? ইউ নো দিস, তুই জানিস। তুই ভালো থাক, এটা সবসময় আমার প্রায়োরিটি। তুই খারাপ থাকবি, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। তাই এত রাতে ঝড় বৃষ্টি মাথায় নিয়েও চলে এলাম। আমি ভাববো আমার সাথে এইভাবে আমার সাথে এইভাবে আমার সাথে এইভাবে আমি তোর সব কথাই শুনলাম, সবই বুঝতে পারলাম, কিন্তু অনেক দেরিতে বুঝেছিস। সিরিন চোখের জল মুছে গ্যারির দিকে তাকিয়ে বলল, দেরিতে বুঝেছি মানে? কি বলতে চাইছিস? তুই কি আগেই বুঝতে পেরেছিলিস? হ্যাঁ, আমাকে একবারও বলিসনি কেন তাহলে? এই যে বললাম, আমি সবসময় তোকে হ্যাপি দেখতে চেয়েছি, তাই
ওই ওই শিরিন, আরে আরে ওই 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 হা, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, আমি 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 সবসময় তোর পাশে আছি। আমি এখন কি করব গ্যারি? আমার যে মরে যেতে ইচ্ছে করছে, আমাকে পথ বলে দে না। গ্যারি ওর ঠোঁটে হাত চাপা দিয়ে বলল, এই পাগল, ওসব কথা বলবি না কখনো। আমি থাকতে তুই কিছুতেই হেরে যেতে পারিস না। কি করব আমি? তুই বল তাহলে আমায়। তোর মন যেটা চাইছে তুই সেটাই করবি। আরে আরে তুই তুই যেটাই করবি আমি সেটাতেই তোর পাশে থাকবো। শিরিন চোয়ালটা শক্ত করে বলল, কিছুতেই ক্ষমা করতে পারবো না। রিভেঞ্জ। গ্যারি ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ডান। এখন ছাড় এসব। ডক্টরের কাছে যাওয়ার ডেট আছে, মনে আছে তোর? এর মধ্যে মনে আছে, কিন্তু আমি ঠিক আছি একদম। সেই ভয়টা আর আমার মনের মধ্যে এখন চেপে বসে না। আরে 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 বসে না ঠিকই, কিন্তু আবার কখন বসবে সেটা তো ইউ নেভার নো। আর 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 তুই তুই তার থেকেও বড় কথা, তুই যখন জানতে পারবি তোর এই ভয়ের সঙ্গে তোর রিভেঞ্জের একটা অদ্ভুত মিল রয়েছে, তখন সেই ভয়টা আবার ফিরে আসতেও পারে। মানে? আমি সত্যিই বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস। তোকে আমার ধাঁধার মতো লাগছে পুরো। গ্যারি উঠে গিয়ে মিউজিক সিস্টেমটা চালিয়ে দিল। ওকে 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 ওকে, শোন তবে। কে তুমি বন্ধুনি, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। অরণ্য ড্রাইভ করতে করতে গলায় এক ঢোক বিয়ার ঢেলে নিয়ে নেশাতুর চোখে পাশের সিটে বসা রেশমির দিকে তাকালো। রেশমি পিঠের ওপর থেকে নিজের রেশমের মতন চুলটা সরিয়ে ঘাড়ের বাঁ দিকে এনে বলল, আরে সামনে তাকিয়ে সাবধানে চালাও বাবু, বৃষ্টি পড়ছে যে। অরণ্য হেসে বলল, তোর থেকে তো চোখ সরাতেই পারছি না। আজ অনেকদিন পর তোমার মতন কাস্টমার পেলাম বাবু। অরণ্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমিও তো তাই ভাবছি, তোকে আগে কেন পেলাম না। এসব জায়গায় তো আমার প্রায় যাতায়াত, বুঝলে? কি ব্যাপার বলতো? আগে তো এখানে থাকতাম না বাবু, ধান্দা ছিল অন্য রাজ্যে। এখন ইদানিং শুনছি এখানে ব্যবসা পত্র ভালোই হচ্ছে, তাই চলে এলাম। অবশ্য আমিও অনেক দিন পরে এলাম এখানে। পার্ট টাইম গার্লফ্রেন্ডদের নিয়েই কাজ চলে যাচ্ছিল, বুঝেছিস? গার্লফ্রেন্ড আমার পার্ট টাইম হয় নাকি বাবু? তা তো জানা ছিল না। হয়তো, কে বললো হয় না? আমার তো প্রচুর রয়েছে। নিশা, জুন, টিনা, আরো কত। উড়িয়ে বাবা, এতগুলো! তবে লোকে ফালতুই আমাদের দোষারোপ করে বাবু। অরণ্য অবাক হয়ে বলল, কেন? এই যে আমরা দেহ বেচে খাই, আমাদের কোনো সম্মান নেই। আমরা খারাপ মেয়ে ছেলে এইসব বলে। হ্যাঁ, মানছি আমরা দেহ বেচে খাই, কিন্তু সরকার থেকে আমাদের লাইসেন্স দিয়েছে। অনেক সময় এটা আমাদের চরিত্র বা নেশা নয়, এটা আমাদের পেশার খাতিরে করতে হয়, পেশার খাতিরে। কিন্তু এসব মেয়েরা যারা এমন করছে, তাদের তো পেশা নয়, তাদের তো সেটা চরিত্র। ওদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় জানো বাবু? কোথায়? ওই যে আমরা লাইসেন্স প্রাপ্ত দেহ ব্যবসায়ী, আর ওরা
লাইসেন্স ছাড়া দেহ ব্যবসায়ী। তা তো ঠিকই। তো তোমার সত্যিকারের কোনো গার্লফ্রেন্ড নেই কি গো বাবু? হ্যাঁ আছে তো, থাকবো না কেন, সত্যিকারের গার্লফ্রেন্ডও আছে। তার নাম শিরিন, কিন্তু সে টাচ করতেও দেয় না। জানি না আমাকে আদৌ ভালোবাসে কিনা। তুমি কি তাকে ঠকাচ্ছ? হেই, তোর মতো বাজারে মেয়ের কাছ থেকে কি এখন মাঝরাতে ভালোবাসা কি সেটা শিখবো? হ্যাঁ, রেশমি নিজের আঙুলটা অরণ্যের গালে বুলিয়ে দিয়ে বলল, আর রাগ করছো কেন বাবু? আমি তো এমনিই জিজ্ঞেস করছি। আমার কি, আমি টাকা পেলেই খুশি। তা তোমার পার্ট টাইম গার্লফ্রেন্ডের কাউকে আজ পাওনি? না, কাউকে ফোনে পেলাম না, তাই তো আজ তোকে পেয়ে গেলাম। হ্যাঁ, নির্জন হাইওয়ে দিয়ে রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে গাড়ি ছুটিয়ে চলল অরণ্য আর রেশমি। গন্তব্য একটি নামী রিসর্ট। রেশমি বুকের আঁচলটা সরিয়ে বলল, আর কতক্ষণ বাবু? আর যে অপেক্ষা ভালো লাগে না। বুকে আবার লাভ ট্যাটু করেছিস? হ্যাঁ, কোন নগরের জন্য রে? সবই তো তোমার জন্য বাবু, সবই তোমার জন্য। ওর কথা শেষ না হতেই জোরে ঝাঁকুনি দিয়ে ব্রেক কষল অরণ্য। কে রে? হ্যাঁ, এই সামনে কেটা দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, পাগল নাকি? আর একটু হরি তো মরতো। দুজনেই সামনে তাকিয়ে দেখল কিছুটা দূরে একটা অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে রয়েছে, ঠিক রাস্তার মাঝখানে। অরণ্য জোরে কয়েকবার হর্ন মারল, কিন্তু সে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। গাড়ির জোরালো আলোতেও মুখটা দেখা যাচ্ছে না, জ্যাকেটের হুড দিয়ে মুখটা ঢাকা। এই, কে আপনি? হ্যাঁ, এরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? পথ ছাড়ুন, পথ ছাড়ুন। ওর কথা শেষ হতেই বিদ্যুৎ চমকে উঠল। ছায়ামূর্তিটি জ্যাকেটের হুডটা নামিয়ে বলল, আমার সঙ্গে এরকম করতে পারলে তুমি অরণ্য? শিরিন, তুমি তুমি শিরিন ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। অরণ্য পিছনে ঘুরে তাড়াতাড়ি গাড়িতে উঠতে গেল। ততক্ষণে রেশমি ওর গাড়ি থেকে নেমে এসে পুরুষ কণ্ঠে বলল, ব্যাস, এই ভুলটাই তোমার করা উচিত ছিল না অরণ্য। সব কিছু মেনে নিতে পারি, কিন্তু শিরিনের চোখের জল নেভার। হতচকিত অরণ্য কিছু বলার আগেই শিরিন ধারালো ছুরিটা অরণ্যর গলার নলি বরাবর জোরে টেনে দিল। শহরের বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর তরফদার ভালো করে শিরিনকে পরীক্ষা করে বললেন, না না মিস্টার গ্রন্থিক, উনি এখন সম্পূর্ণ সুস্থ। কোনো এক অজানা কারণে উনি 4 নম্বর সংখ্যাটাকে হঠাৎ করে খুব ভয় পেতে শুরু করেছিলেন। ইটস আ রেয়ার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ইটস নেমড টেট্রাফোবিয়া। এই ধরনের পেশেন্ট হঠাৎ করে 4 নম্বর সংখ্যাকে ভয় পেতে শুরু করে। এই সংখ্যাটা নিয়ে তাদের মধ্যে অত্যন্ত কুসংস্কার তৈরি হয়। তারা মনে করে যে 4 সংখ্যাটা তাদের জন্য আনলাকি। এই সংখ্যাটা তাদের ক্ষতি করতে পারে। তবে সাধারণত এ দেশে এই রোগ বিরল। উত্তর পূর্ব এশিয়ায় এই রোগের উৎপত্তি।
শিরিনের মধ্যে এই ভয় কিভাবে এসেছিল বলা মুশকিল। গ্যারি ওরফে গ্রন্থিক একটু চুপ করে থেকে বলল, ওর কোনো কিছুই তো আমার অজানা নয়। ছোটবেলায় ও কনভেন্ট স্কুলে পড়ার দরুন অনেক বিদেশি আদব কায়দা, কুসংস্কার ইত্যাদি ওর মধ্যে চলে এসেছে। ওর এই রোগটা সম্বন্ধে কেউই ওয়াকিবহাল নয়, এমনকি ওর ভামাও নয়। কিন্তু ও প্রবলেম সবই আমার সাথে শেয়ার করতো। তখনই বুঝতে পারি যে ওর মধ্যে কিছু প্রবলেম হচ্ছে। তাই আমি আপনার কাছে নিয়ে এসেছিলাম ওকে। খুব ভালো করেছেন। এখন বলা যায় শিরিন পুরোপুরি সুস্থ। থ্যাংক ইউ ডক্টর। বাইরে অঝোরে বৃষ্টি পড়ে চলেছে। বেডরুমের আলো আঁধারিতে দুটো শরীর এক হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্কেটটা গায়ের ওপর ভালো করে টেনে নিয়ে গ্যারিকে আরও কাছে টেনে নিয়ে ওর বুকের লাভ ট্যাটুটায় হাত বুলিয়ে দিতে দিতে শিরিন বলল, রোগটা তো আমার থেকে বেশি তোর মধ্যেই ছিল গ্যারি। শিরিনকে আদর করতে করতে গ্যারি বলল, যা তোর তা তো ছোট থেকেই আমার। ওরে কেন প্রথমেই অরণ্যর কাছ থেকে যাওয়ায় আমায় আটকালি না বলতো? তাহলে তো তোকে ওই 3টে খুন করতে হতো না। তুই তো অরণ্যের সঙ্গে খুব খুশি ছিলিস রে, তাই তোকে আটকায়নি। আমি কখনো বাধা দিইনি, কিন্তু যখন ওর স্বভাবের কথা জানতে পারলাম তখন রাগে যে কি করব বুঝতে পারছিলাম না। খোঁজ নিয়ে দেখলাম ওর সম্পর্কে রয়েছে নিশা, জুন, টিনা, এরকম প্রচুর মেয়ে। ওদের সম্বন্ধে আরও ডিটেল জোগাড় করতে গিয়ে আরও দেখলাম যে ওদের 3 জনের জন্মদিনই মাসের 4 তারিখ। তোর এই রোগের সঙ্গে ওদের এই কাকতালীয় মিল দেখে খুব অবাক হয়ে গেছিলাম। যাই হোক, 3 জনকেই বিভিন্ন নামে নিজের ভালোবাসার জালে জড়িয়ে ফেলে তোকে না জেনেই তোর রোগের সঙ্গে মিল রেখে 4 তারিখ বা 4টের সময় ওদের ভালোবাসার পথ থেকে সরিয়ে দিলাম। আফটার অল যারা তোর চোখের জল ঝরানোর কারণ, তাদের আমি কিছুতেই বাঁচতে দিতে পারি না। না 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 না। কিন্তু সত্যি তো চাপা থাকে না বল। অরণ্যের ফোন ঘেটে ওর ওই স্বভাবের কথা তো আমিও জানতে পেরে গেলাম, যে আমার চোখের জলের সব থেকে বড় কারণ তাকে আর আমার জীবনে রেখে কি করব। আমি জানতাম আমি না বললে তুই অরণ্যকে কিচ্ছু করতিস না, বোকার মতো চুপচাপ আমাদের বিয়েটা মেনে নিতিস। কিন্তু এত কিছুর পরেও ওর স্বভাবটা তো চেঞ্জ করতে পারতিস না কিছুতেই, আর আমাকেও করতে পারতিস না হ্যাপি। তাই তোর থেকে সব ঘটনা শুনে রিভেঞ্জ নেওয়ার জন্য তোকে 4 নম্বর খুনের অর্ডার দেওয়ার সত্ত্বেও 4 নম্বর খুনটা আমি নিজে হাতেই করলাম। তবে যাই হোক, মেয়ে সেজে কিন্তু তোকে হেব্বি মানিয়েছিল অরণ্যের পাশে। বলে খিলখিল করে হেসে উঠল। গ্যারি ওর নাকে নাক ঘষে বলল, তাই না আর তোকেও দারুণ মানিয়েছে মিসেস গ্রনহিক বা মিসেস গ্যারি রায় হিসেবে, তাই না? শিরিন গ্যারিকে আদর করে বলল, আরও আগেই আমার তোর হওয়া উচিত ছিল, কিন্তু তাহলে তো তুই আর ওই মেয়েগুলোর সঙ্গে কিচ্ছু করতে পারতিস না বল। বলে মুচকি হাসতে লাগলো। গ্যারি হেসে বলল, তোর থেকে এটা ভালো আর কেউ জানে না যে আমি ছোটবেলা থেকে তোকে ছাড়া আর কাউকে কোনোদিনও চাইনি, পেতে চাইনি, ভালোবাসিনি, আর কাউকে তোকে ছাড়া ভাবতেও পারিনি। যা করেছি সব তোর জন্যে, যা করেছি সব তোর জন্যে, সব তোর জন্যে, জাস্ট ফর ইউ শিরিন। গ্যারির পেশিবহুল শরীরের খাঁজে ডুবে যেতে যেতে শিরিন বলল, জানি মিস্টার গ্রন্থিক, জানি, লাভ ইউ। বাইরের বৃষ্টির ছন্দে তখন দুটো শরীর
আবেশে মিশে যেতে লাগলো। আজকের নিবেদন এখানেই শেষ হলো। আপনারা শুনলেন রিয়া মিত্রের লেখা 4 গল্প। শুনে কেমন লাগলো আমাদের জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে প্রেস করুন বেল আইকনটি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আসব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প স্বল্প। টাটা।